সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মুন্নি সাহা ও তার স্বামীর ব্যাংক হিসাবে 14 কোটি টাকা। ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা, বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, অতিথি তালিকায় নাম নেই, ফিরে গেলেন অলি আহম্মদ। বাংলাদেশি রোগীদের অতিরিক্ত ছাড়ের ঘোষণা দিল কলকাতার হাসপাতাল। 20 ডিসেম্বর ঘিরে উত্তেজনা, ইজতেমার মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন। ডিএনএ পরীক্ষায় জানা গেল মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিস চৌধুরীর। বেনজিরের কেশিয়ার জসিম গ্রেফতার। ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। ভারতকে সতর্ক করে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। শ্রীপুরে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত 9। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মুন্নি সাহা ও তার স্বামীর ব্যাংক হিসাবে 14 কোটি টাকা। সাংবাদিক মুন্নি সাহার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে 134 কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন সময় 120 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। স্থগিত করা হিসাবে স্থিতি আছে মাত্র 14 কোটি টাকা। মুন্নি সাহা, তার স্বামী কবির হোসেন তাপস এবং তাদের মালিকানাধীন এমএস প্রমোশনের হিসাবে এই অর্থ পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া গুলশান, তেজগাঁও, লিংক রোড এলাকায় শান্তি নিকেতনে 165, রোজা গ্রিনে তাদের একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে বেসরকারি ওয়ান ব্যাংকের কাউরান বাজার শাখায় মুন্নি সাহার স্বামী কবির হোসেনের মালিকানাধীন এমএস প্রমোশনের নামে 2017 সালের 2 মে একটি হিসাব খোলা হয়, যেখানে নমিনি হিসাবে নাম রয়েছে মুন্নি সাহার। অন্যদিকে ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় জনৈক মাহফুজুল হকের মালিকানায় প্রাইম ট্রেডার্স নামে 2004 সালের 21 জুলাই একটি হিসাব খোলা হয়। দুটি প্রতিষ্ঠানের নামে ব্যাংকটি থেকে 51,50,00,000 টাকার ঋণ নেওয়া হয়। ঋণ পরিশোধ না করে বারবার সুদ মওকুফ ও নবায়ন করেছে ব্যাংকটি। এর মধ্যে কেবল 2017 সালে সুদ মওকুফ করা হয় 25,78,00,000 টাকার। যদিও প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পরিক ব্যবসায়িক কোনো সম্পর্ক নেই, অথচ বিভিন্ন তারিখে হিসাব দুটির মধ্যে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা, বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হিন্দু মুসলমান লড়াই করে দিল্লির দাসত্ব খান খান করে দেবে। এ সময় তিনি বলেন, অশুভ ইচ্ছার মাধ্যমে ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলাদেশ বাংলা, বিহার ও উড়িষ্যার দাবি করবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে আক্রমণের প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, অতিথি তালিকায় নাম নেই, ফিরে গেলেন অলি আহম্মদ। দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন। এতে অংশ নিয়ে গিয়েও আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম না থাকায় ফিরে গেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রম। একই কারণে ফেরত যেতে হয়েছে দলটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদকেও। এলডিপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশি রোগীদের অতিরিক্ত ছাড়ের ঘোষণা দিল কলকাতার হাসপাতাল। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপেরনের মধ্যে স্বস্তির খবর এলো। বয়কট নয়, বরং অতিথি হিসাবে বাংলাদেশি নাগরিকদের আপ্যায়ন করবে ভারতের হাসপাতাল। আইন মেনে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে চিকিৎসা পরিষেবায় 10% ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার রীতিমতো সাংবাদিক সম্মেলন করে এমন ঘোষণা দেন বেহালা বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের হাসপাতাল সুপার ডক্টর সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার। বাংলাদেশি রোগী বয়কট প্রসঙ্গে তারা বলেন, চিকিৎসা পরিষেবার জন্য যেসব রোগী ভারতে আসছেন তাদের কেন চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না? মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে এবং চিকিৎসক হিসাবে কর্তব্য রোগীকে ফিরিয়ে দেওয়া উচিত নয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত।
আর তাদের হাসপাতালে যে 2% কাছাকাছি বাংলাদেশি রোগী আসেন তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, তাই রোগীর পরিবারের দিকে তাকিয়ে 10% মানবিক ছাড় দিচ্ছে তারা। 20 ডিসেম্বর ঘিরে উত্তেজনা, ইজতেমার মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন। আগামী 20 ডিসেম্বর সাতপন্থীরা জোর ইজতেমা করতে আসবেন বলে প্রস্তুতি নিচ্ছেন, তবে তারা এর মধ্যে এসে পড়েছেন বলে নানা খবরে উত্তেজনা দেখা দিয়েছে। এতে বিশ্ব ইজতেমার খালি ময়দানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও কয়েক ঘন্টা পর পুলিশ প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার সকাল 11:30টায় হঠাৎ করে বিপুল পরিমাণ পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কেন্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ইজতেমা ময়দানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডিএনএ পরীক্ষায় জানা গেল মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিস চৌধুরীর। ঢাকার অদূরে সাভারে 2021 সালে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিস চৌধুরীর, তার সঙ্গে মেয়ে সামিরা তানজিন চৌধুরীর ডিএনএ মিলেছে। এমন প্রতিবেদন উপস্থাপনের পর হারিস চৌধুরীকে তার শেষ ইচ্ছা অনুযায়ী স্থানে দাফন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ সংক্রান্ত আবেদন মঞ্জুর করে আদেশ দেন। হারিস চৌধুরী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। এর আগে হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত 5 সেপ্টেম্বর হাইকোর্ট রুল সহ আদেশ দেন। সাভারে একটি মাদ্রাসার কবরে মাহমুদুর রহমান নামে সমাহিত হারিস চৌধুরীর লাশ তুলে ডিএনএ পরীক্ষা করতে নির্দেশ দেন হাইকোর্ট। হারিস চৌধুরীর প্রকৃত পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিচালককে এ নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুসারে সাভারে 2021 সালে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি গত 16 অক্টোবর কবর থেকে তোলা হয়। দেহাবশেষ উত্তোলন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা। হারিস চৌধুরীর পরিচয় নিশ্চিত হতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ইতিবাচক ফল আসে, যার মধ্য দিয়ে হারিস চৌধুরীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়। বেনজিরের কেশিয়ার জসিম গ্রেফতার। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের কেশিয়ার জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে রাজধানীর লা মেরিডিয়ান হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। জসিম চট্টগ্রাম জেলার চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড্ডা থানায় একটি মারামারির ঘটনায় জসিম উদ্দিন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য নিজেদের পররাষ্ট্র সচিবকে ঢাকায় পাঠাচ্ছে ভারত। আগামী 10 ডিসেম্বর ঢাকায় আসার কথা রয়েছে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির। বুধবার এই প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আলোচনার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। গত আগস্টে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সিনিয়র কোনো ভারতীয় কর্মকর্তার ঢাকায় এটি প্রথম সফর হতে চলেছে বলে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন। ভারতকে সতর্ক করে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বিজেপি বাংলাদেশকে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে পরিণত করার চেষ্টা করছে উল্লেখ করে এমনটি হলে তা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্য ক্ষতিকর হবে বলে সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। গতকাল রাতে নিজের ভেরিফাইড ফেসবুক ও এক্স অ্যাকাউন্টে এক বিবৃতিতে তথ্য উপদেষ্টা কথা বলেন। বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও সহিংসতা এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে নাহিদ ইসলাম এ বিবৃতি দেন। শ্রীপুরে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত 9। গাজীপুরের শ্রীপুরে একটি বাজারে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের 9 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর 5 জনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে শ্রীপুর পৌর এলাকার 1 নম্বর সিএনবি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় বাজারের 6টি দোকান ভাঙচুর ও 2টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। বাজারের ব্যবসায়ীরা জানায়, শ্রীপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন শাকিল ও পৌর আওয়ামী লীগের কর্মী নুরুল আমিনের পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।